সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের পর্ব। দর্শক, আমাদের প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো স্কুল পর্যায়ের বিতর্ক দেখেছেন, আবার কখনো কলেজের শিক্ষার্থীরা এখানে বিতর্কে অংশগ্রহণ করেছে। তবে আমাদের চলমান প্রতিযোগিতার এই আসরে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। বিতর্ক আয়োজনটির মাধ্যমে আপনাদেরকে বিনোদন প্রদানের পাশাপাশি জ্ঞানের দ্বারা সমৃদ্ধ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। যুক্তির বহমান ধারায় আপনাদের মূল্যবোধকে জাগ্রত করবার জন্য আজকের এই বিতর্কে যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতাই সমাজ সংহতির প্রধান অন্তরায়। যে দুটো দল আজকে এই বিষয়টিকে নিয়ে পরস্পরের সাথে যুক্তি দ্বৈরথে লিপ্ত হবেন তারা হচ্ছেন পক্ষ দল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিপক্ষ দল হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের মেধাবী বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা করবার জন্য আগত অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে। দেখে নেওয়া যাক পক্ষ দলে কারা আছেন। আমি ফাহ আসারিয়া, চতুর্থ বর্ষ লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি জিনিয়া আক্তার, তৃতীয় বর্ষে নৃত্যকলা বিভাগ। আমি মিফতাহুল জান্নাত রিফাত, তৃতীয় বর্ষ মার্কেটিং বিভাগ। আমি তাসনিম আক্তার আলিফ নাবিলা, বিশ্বধর্ম সংস্কৃতি বিভাগ, চতুর্থ বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি দীপা আগরওয়াল, বিশ্বধর্ম সংস্কৃতি বিভাগ, চতুর্থ বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি নিশাত তামান্না শাম্মী, বাংলা বিভাগ, তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি সামান্তা জামান নিহা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, এবারে দেখে নেওয়া যাক বিপক্ষ দলে আমাদের সাথে কারা আছেন। আমি সাব্বির আহমদ শিশির, পড়াশোনা করছি ইতিহাস বিভাগ, তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি সাদ আরমান নাফিস, চতুর্থ বর্ষ, পড়ালেখা করছি আইন বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি মেহেদি হাসান, পড়াশোনা করছি স্নাতকোত্তর শ্রেণীতে, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি শেখ তাওহিদ, পড়াশোনা করছি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, সেকেন্ড ইয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি সাদিক হোসেন, পড়াশোনা করছি স্নাতকোত্তর শ্রেণীতে, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি রাফিদ হাসান সাফওয়ান, পড়াশোনা করছি আইন বিভাগ, তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি সাকিবুল হাসান, পড়াশোনা করছি তৃতীয় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিচিত হয়ে নিলাম আমাদের আজকের বিতার্কিকদের সাথে। এবারে আজকের এই প্রতিযোগিতার নিয়ম কানুনগুলো আমি বলে দিচ্ছি। আপনারা সার্বিকভাবে যুক্তিতর্কের উপস্থাপনের জন্য 17 মিনিট সময় পাবেন। এই 17 মিনিট সময়ের কতটুকু সময় আপনারা গঠনমূলক পর্বে ব্যবহার করবেন এবং কতটুকু সময় যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। তাছাড়া কোন বিতার্কিক কত সময় ধরে বক্তব্য উপস্থাপন করবে সেটিও উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন, কিংবা গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক চাইলে যুক্তি খণ্ডন করতে পারবে। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতার সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময় শেষ হলে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলীর সঙ্গে, যাদের সুচিন্তিত প্রদেয় রায়ের মাধ্যমে আজকের এই বিতর্কের জয় কিংবা পরাজয় নিষ্পন্ন করা হবে। প্রথমেই আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক জনাব রথীন্দ্রনাথ দত্তকে, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। এবারে মঞ্চে আসবেন জনাব সালমা আক্তার মিশন, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি জনাব মুসাব্বিরুল ইসলামকে। 2009 ও 2011 সালে অনুষ্ঠিত 19তম এবং 20তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য এবং 20তম বিতর্ক প্রতিযোগিতায় বারোয়ারি পর্বের শ্রেষ্ঠ বক্তা। তাছাড়া পেশাগতভাবে তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। দর্শক মণ্ডলী, এবারে আমরা পরিচিত হব আজকের এই প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সাথে, যিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতার্কিকদের উদ্দেশ্যে মূল্যায়ন বক্তব্য প্রদান করবেন। সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য আমি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি জনাব FH আরিফকে, প্রাক্তন বিতার্কিক ও সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড। এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্য। বিতর্কের প্রস্তাবনা শুনেছি, মধ্যবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতাই সমাজ সংহতির প্রধান অন্তরায়। পক্ষে এবং বিপক্ষে যে দুটো দল রয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি হলের দুই পক্ষ। আমরা সরাসরি বিতর্কে যাব। আমরা প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা ইফা আশারিরাকে অনুরোধ করব তার বক্তব্য উপস্থাপনের জন্য। সময় 4.5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, বাজেট ঘোষণার পরপরই পত্রিকার পাতাটি খুললে প্রথম যে শিরোনামটি আপনার দৃষ্টি আকর্ষণ করবে তা হলো চাপে পড়বে মধ্যবিত্ত। ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তেমনি দেশের আর্থসামাজিক যে কোনো পরিবর্তনে মধ্যবিত্তের মন দুলে ওঠে দোলাচলে। একদিকে দরিদ্র হওয়ার ভয়, অন্যদিকে উচ্চবিত্ত হওয়ার বাসনা। তবে সিরাজুল ইসলাম চৌধুরীর মতে বাঙালি মধ্যবিত্ত কিন্তু হিসেব করেই চলে। লাভের সুযোগ দেখলে উৎফুল্ল হয়ে ওঠে, আবার বিপদের আভাস দেখা মাত্র নিজেকে গুটিয়ে নেয়। এই আত্মসচেতনতা ভালো, তবে বিপত্তি বাঁধে যখন জাতীয় স্বার্থে বিবেচ্য বিষয় হয়ে ওঠে ব্যক্তিগত লাভ লোকসান নয় সমষ্টিগত ভালো মন্দ। এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতাই সমাজ সংহতির প্রধান অন্তরায়। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টি সংজ্ঞায়ন করে দিয়ে যাব এবং একটি দলীয় রূপরেখা প্রণয়ন করে দিয়ে যাব। আমার দলের পরবর্তী বক্তাগণ তথ্য ও তথ্য উপস্থাপন, যুক্তি প্রয়োগ এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে এটিই প্রমাণ করে দিয়ে যাবেন যে মধ্যবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতাই সমাজ সংহতির প্রধান অন্তরায়। প্রথমে বিষয়টি প্রপঞ্চগুলোর সংজ্ঞায়ন করে দিয়ে যাচ্ছি। মধ্যবিত্ত শ্রেণী বলতে বোঝাচ্ছি সেই শ্রেণী পেশার মানুষ যারা সমাজের উচ্চবিত্ত শ্রেণী ও কায়িক শ্রমজীবীদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী যাদের মাসিক আয় 40 থেকে 80 হাজার টাকার মধ্যে, এবং এরা কম বেশি শিক্ষিতও হয়ে থাকে। তবে এদের সংখ্যাটা কিন্তু নগণ্য নয়। ওয়ার্ল্ড ডাটা ল্যাব অনুযায়ী বাংলাদেশে মধ্যবিত্তের সংখ্যা 34 লক্ষ, যা 2030 সালের মধ্যে 60 লক্ষও ছাড়াতে পারে। আত্মকেন্দ্রিকতা বলতে বোঝাচ্ছি চিন্তাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা, অর্থাৎ শুধু নিজের প্রয়োজন সম্পর্কে যত্নশীলতা। মধ্যবিত্ত শ্রেণীরা সাধারণত একে অপরের সাথে প্রতিযোগিতার মনোভাব, পুঁজিবাদী ও ভোগবাদী চেতনা লালন করে আত্মকেন্দ্রিকতার মনোভাব পোষণ করে, এবং এই প্রত্যয়টি দ্বারা আমরা আত্মকেন্দ্রিকতার উপর জোর প্রদান করছি, অর্থাৎ এটাই মুখ্য কারণ এবং অন্যান্য গৌণ কারণের প্রণেতা। সমাজবিজ্ঞানী ওয়েস্টারমার্কের মতে সমাজ বলতে বোঝায় এমন একদল ব্যক্তির সমষ্টি যারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবনযাপন করে। সমাজ সংহতি বলতে বোঝাচ্ছি সমাজের মানুষের সম্মিলিত মানসিক ঐক্য, যা দ্বারা একে অন্যের সাথে একাত্মবোধ করে ও সম্মিলিতভাবে ইতিবাচক পরিবর্তনের প্রচেষ্টা চালায়। এবং প্রধান অন্তরায় বলতে বোঝাচ্ছি মূল প্রতিবন্ধকতা। বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী সমাজ সংহতিকে মোটা দাগে 3টি মানদণ্ডে নির্ণয় করা যায়। সমাজ সংহতির নির্ণায়কগুলো হলো: 1. জাতীয় স্বার্থের সমষ্টিগত চিন্তা, 2. সাম্প্রদায়িক সম্প্রীতি, 3. অন্যায়ের প্রতিবাদ সংগঠনের ক্ষেত্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একত্রিতকরণ। দেখুন কেন মধ্যবিত্তরা এই 3টি মানদণ্ডে উন্নীত হওয়ার ক্ষমতা রাখে, কিন্তু তাদের আত্মকেন্দ্রিকতা সমাজ সংহতির প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কেন আজ আমরা বলছি মধ্যবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতা সমাজ সংহতির প্রধান অন্তরায়? প্রথমত, মধ্যবিত্ত শ্রেণী সমাজের বিভিন্ন আর্থসামাজিক গোষ্ঠীর মধ্যে সেতু বন্ধন করতে সক্ষম হয়, কিন্তু আত্মকেন্দ্রিকতার চর্চা তাদের এই সেতু বন্ধনের জায়গাটি নষ্ট করে দেয়। দ্বিতীয়ত, মধ্যবিত্তরা তাদের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ব্যবহার করে হতে পারত সমাজ সংহতির কাণ্ডারি, কিন্তু আত্মকেন্দ্রিকতা তাদের সে সম্পদকে শুধু নিজ স্বার্থে ব্যবহার করতেই তাড়না দেয়। তৃতীয়ত, নিজের ব্যক্তিগত, গোত্রীয় ও ধর্মীয় পরিচয়কে তারা জাতীয় পরিচয়ের ঊর্ধ্বে বিবেচনা করে আত্মকেন্দ্রিকতার চর্চাটি তারা করে থাকে। অর্থাৎ মধ্যবিত্তরা আত্মকেন্দ্রিকতার চর্চার মাধ্যমে তাদের বিশাল জনগোষ্ঠী এবং তাদের একটি শিক্ষিত শ্রেণী হওয়ার যে শক্তিটি আছে, এই শক্তিটি তাদের থাকা সত্ত্বেও তারা আত্মকেন্দ্রিকতার চর্চাটি করে তারা এই সমাজ সংহতির ধারা থেকে বিচ্যুত হয়ে যায়। পরিশেষে বলতে চাই, নতুন প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার লক্ষ্যে মধ্যবিত্তের বর্তমানে আত্মকেন্দ্রিক চেতনা থেকে বের হয়ে এসে সমাজ সংহতির ধারক এবং বাহক হওয়া একান্তই কর্তব্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। এবার আমরা বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ সাব্বির আহমেদ শিশির বক্তব্য শুনব। সময় 4.5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতাই সমাজ সংহতির প্রধান অন্তরায়। সঙ্গত যুক্তি কারণে আমিও আমার দল বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টি যতটা না অর্থনৈতিক তার চেয়ে অনেক বেশি সামাজিক। তাই বৈশ্বিক প্রেক্ষাপটে এবং মূল্যস্ফীতির এই বাজারে সংখ্যাগত সংজ্ঞায়নের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে, আর তাই প্রপঞ্চগুলির পুনর্সংজ্ঞান করছি। মধ্যবিত্ত শ্রেণী বলতে আমরা বুঝি সমাজ স্তরবিন্যাস এবং ক্ষমতা কাঠামোতে মাঝামাঝি শ্রেণীর এমন এক লোক যারা উচ্চবিত্ত নয় আবার নিম্নবিত্তও নয়, যাদের হাতে ভারী কোনো শিল্পের মালিকানা যেমন থাকে না, তেমনি
অর্থকষ্টে অনাহারেও থাকতে হয় না। আকাশচুম্বী অট্টালিকা না থাকলেও গাছের ছায়ায়, ফুটপাতে কিংবা ভাঙা ঘরে তাদেরকে থাকতে হয় না। আত্মকেন্দ্রিকতা প্রপঞ্চটি হলো এমন একটি গুণগত বা ব্যক্তিগত বৈশিষ্ট্য যা কাজে, চিন্তায় বা উদ্দেশ্যে, বিশেষত ব্যক্তিগত বা গোষ্ঠীগত সন্তুষ্টি এবং সাফল্যে জোর দিতে আগ্রহী করে। সমাজ সংহতি বলতে সকলের একত্রে বসবাস করবার যে মানসিক চেতনা তাকে বোঝায়। আর প্রধান অন্তরায় বলতে প্রধানতম বাধা বা প্রতিবন্ধকতা বোঝায়। মাননীয় সভাপতি, অর্থনৈতিক সক্ষমতা, সমাজ ও ক্ষমতা কাঠামোতে অবস্থানের ভিত্তিতে সমাজবিজ্ঞানীগণ মানুষকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন: উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। তাদের সহাবস্থান সমাজে সংহতি আনে। কিন্তু যদি কোনো একটি গোষ্ঠী আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, স্বার্থান্বেষী ও স্বার্থপর চিন্তায় মগ্ন হয়ে যায়, সমাজের সংহতি বিনষ্ট হতে বাধ্য। এখন প্রশ্ন হচ্ছে, কোন শ্রেণীর আত্মকেন্দ্রিকতা সমাজ সংহতি বিনষ্টের প্রধানতম অন্তরায়? সামাজিক সংহতি বিনষ্টের সমকালীন ও ঐতিহাসিক ঘটনামূলে বরাবরই এর দায় উচ্চবিত্ত শ্রেণীর উপরই বর্তায়। আমার পরবর্তী বক্তাগণ এই কারণগুলোর বিশ্লেষণ করে যাবেন এবং তথ্য পরিবেশন করবেন। মাননীয় সভাপতি, একটি দৃশ্যপট কল্পনা করুন। তৈরি পোশাক কারখানায় ঈদের উপলক্ষে শ্রমিকরা বোনাসের দাবিতে আন্দোলন করছে। সেখানকার মধ্যবিত্ত কর্মকর্তা, একজন সুপারভাইজার কিংবা সহব্যবস্থাপক বা মধ্যম সারির কোনো কর্মকর্তা, তার আত্মকেন্দ্রিকতার পরিচয় কেমন হতে পারে? তিনি কেবলমাত্র নিজের বেতনটি নিয়েই তার কারখানা ত্যাগ করতে পারে। কিন্তু এই সমাজের একটি উচ্চবিত্ত শ্রেণী, অর্থাৎ এখানকার এমডি বা এখানকার মালিক শ্রেণী যদি আত্মকেন্দ্রিকতার পরিচয় দেয় বা স্বার্থপর আচরণের বহিঃপ্রকাশ ঘটায়, তাহলে কি হতে পারে? অনেক শ্রমিককে বোনাস ছাড়াই, বেতন ছাড়াই, এমনকি আন্দোলনের দায়ে কাউকে চাকরি হারাতে হতে পারে। এরকম একটি পরিস্থিতিতে যেই বেতন হারানো, বোনাস হারানো বা চাকরি হারানো কর্মচারীদের পরিবারে অর্থ কষ্টের কারণে তার পারিবারিক কলহ সৃষ্টি হতে পারে, তার স্ত্রীর কাছে একজন ব্যর্থ স্বামী বা সন্তানের কাছে ব্যর্থ বাবায় পরিণত পারে। এই পারিবারিক কলহ সমাজে ছড়িয়ে পড়তে পারে। সামাজিক এই অসন্তোষ এবং কি শ্রমিক শ্রেণীর সাথে মালিক পক্ষের যে সম্পর্ক, আন্দোলনের কারণে সেটি খারাপ হতে পারে। রাস্তায় আন্দোলন করতে গিয়ে সাধারণ জনগণের সঙ্গে শ্রমিক শ্রেণীর সম্পর্কের অবনতি ঘটতে পারে। জনগণের বন্ধু পুলিশ যখন এই শ্রমিক শ্রেণীকে আন্দোলন থেকে বিমুখ করতে যাবে, জনগণের সঙ্গে প্রশাসন যন্ত্রের সঙ্গে শ্রমিক শ্রেণীর সম্পর্কের অবনতি করতে পারে। এই সার্বিক অবস্থার মধ্যে আপনি কাকে দায়ী করবেন? অবশ্যই এই সামাজিক সংহতি বিনষ্টের জন্য উচ্চবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতাই সবচেয়ে বেশি দায়ী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা জিনি আক্তারের বক্তব্য শুনব এবং সময় 4.5 মিনিট। আমরা যদি আজকে প্রথম বক্তা যিনি বলে গেলেন বিপক্ষ দলে, তার যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে আসলে বক্তব্যটা আমি শুরু করতে চাচ্ছি। তিনি বলে গেছেন যে কোন শ্রেণীকে তারা আত্মকেন্দ্রিক হিসেবে গড়ে তুলেছেন, তারা তুলছেন উচ্চবিত্ত শ্রেণীকে, কিন্তু নয়। দেখুন, উচ্চবিত্ত শ্রেণী বরাবরই কিন্তু শোষকের ভূমিকাই ছিল। এই যে উচ্চবিত্ত শ্রেণীর আমরা কথা বলছি, এই উচ্চবিত্ত শ্রেণীর কথা বলতে কি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরুন মুরগির দাম হচ্ছে 10 টাকা ধরে নিলাম, এবং সেই মুরগি কোনো সিন্ডিকেটের মাধ্যমে 20 টাকা করা হয়েছে। এখন এই যে মুরগিটা 20 টাকা করা হয়েছে, এটা কিন্তু কাদের সমস্যা হবে? সমস্যাটা তৈরি হবে নিম্নবিত্ত মানুষদের, সমস্যাটা তৈরি হবে মধ্যবিত্ত মানুষদের। কিন্তু উচ্চবিত্ত যে মানুষরা রয়েছে তারা কিন্তু পিরামিডের একদম উপর পর্যায়ে রয়েছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্তদের কি একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু উচ্চবিত্তরা তারা কিন্তু এখানে কোনোভাবেই এই জায়গাটার মধ্যে তারা সংযুক্ত নয়, কারণ তারা এখান থেকে শুধু মজা নিচ্ছে উপর পিরামিডের থেকে, তারা যে নিম্নবিত্ত এবং উচ্চবিত্তদের জায়গাটা দেখছে। দেখুন মাননীয় সভাপতি, আজকে যদি আমরা বলি যে শ্রমিকদের কথা, ওনারাও সেই কথাটি বলে গেলেন যে শ্রমিক শ্রেণী যারা রয়েছে তারা একত্রিত রয়েছে, আবার নিম্নবিত্ত যে শ্রেণীটা রয়েছে তারাও একত্রিত রয়েছে, কিন্তু মধ্যবর্তী যে শ্রেণীটা রয়েছে বা আমরা মধ্যবিত্ত যে শ্রেণীটির কথা বলছি, সেই শ্রেণীটি কিন্তু আমাদের দুজনের মধ্যে একটি সেতু বন্ধন করতে কাজ করছে। দেখুন, আমরা যদি বলি যে নিজের পরিবারের কথা, ওরা কিভাবে আবদ্ধ হয়ে চিন্তা ভাবনা করছে, আত্মকেন্দ্রিক হয়ে তারা কি করছে, তাদের মধ্যে আমরা যদি বলতে পারি পুঁজিবাদী যে ভাবনাটা রয়েছে বা ভোগবাদী যে মানসিকতা রয়েছে, সেই মানসিকতার কথা বলতে পারি। দ্বিতীয়ত আমরা বলতে পারি চাকরির প্রতি তাদের একটি ঝোঁক রয়েছে, কিংবা সেটা ক্ষমতার লোভে কিংবা টাকার লোভে। আবার তৃতীয়ত আমরা বলতে পারি তাদের মধ্যে একটা বিষয় রয়েছে যে অভিজাত শ্রেণীর অনুকরণ করবার চেষ্টার। আবার চতুর্থত আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেও তারা কিন্তু বেকার সমাজ তৈরি করছে। কিভাবে করছে একটু আসুন, কারণ তাদের সামাজিক মর্যাদার একটা ব্যাপার রয়েছে, সেটা তো নিম্নবিত্তদের নেই কিংবা উচ্চবিত্তদের নেই, কিন্তু তাদের মধ্যে একটা সামাজিক মর্যাদা রয়েছে। আর তাই হয়তো আজকে আমরা উদ্যোক্তা কিংবা জয়নুল আবেদিনের মতো হয়তো শিল্পীদেরকে দেখতে পাচ্ছি না। দেখুন, ডক্টর বিনায়ক সেন
তার সাইজ অ্যান্ড গ্রোথ অফ দ্য মিডল নেশন বাংলাদেশের গবেষণাপত্রে একটি কথা বলেছেন 2025 সালে বাংলাদেশে মোট জনসংখ্যার 25% হবে মধ্যবিত্ত, এবং তিনি এটিও বলেছেন যে নিম্নবিত্ত শ্রেণীদের এখানে কেউ না কেউ কিছু করেই ফেলবে এবং উচ্চবিত্ত শ্রেণী যারা রয়েছে তারাও কিছু না কিছু করবে, কিন্তু যে মধ্যবিত্ত শ্রেণীগুলো রয়েছে এখানে তাদের বেকারত্বের সংখ্যাটি সব থেকে বেশি, কেননা এই মধ্যবিত্ত শ্রেণীগুলো আত্মকেন্দ্রিক এবং তারা সামাজিক মর্যাদার কথা চিন্তা করছে। এবার আসুন যে তাদের সুবিধা ভোগবাদী যে চিন্তা আছে সেটা নিয়ে একজন সাংবাদিক এবং লেখক ফারুক ওয়াসিফ বলেছেন যে নতুন মধ্যবিত্তকে নেতৃত্ব দেওয়ার উপযোগী শ্রেণী নয়, বরং ভোক্তার শ্রেণী মনে হয়, অর্থাৎ তারা একটা গোষ্ঠীকে ভোগ করছে, এই ধরনের তারা শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে এসেছে। আবার এই আত্মকেন্দ্রিকতার মধ্য দিয়ে কিন্তু আমরা অনেকগুলো বিশ্লেষণ আমার ইতিমধ্যে প্রথম বক্তা কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন। দেখুন, আজকে ঈদের কথাই যদি ধরে নেই, আজকে ঈদের মধ্যে আমি যদি 15,000 টাকা একটা শাড়ি কিনি, এখন পাশের ফ্ল্যাটে কেউ একজন 20,000 টাকা শাড়ি কিনছে, কেন? আমাদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। আমরা কি করছি? আমরা অভিজাতদের যে করণগুলো বা তাদের যে নকলীকরণ, তাদের সেই জিনিসগুলোকে আমরা আয়ত্ত করার চেষ্টা করছি। এখন আমরা যদি বলি বাংলাদেশের গবেষণায় এখন এই যে মধ্যবিত্তর কথা বলছি, তারা কিভাবে আমাদের পূর্বে যে সময়টা ছিল, পূর্বের সময় থেকে বর্তমান সমাজে কিভাবে প্রতিবাদ করেছে। দেখুন, বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক বিনয় সেন জানিয়েছেন 60 দশকের যে 5% মধ্যবিত্ত ছিল, সংখ্যায় কম থাকা সত্ত্বেও সেই মধ্যবিত্তরাই কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় 69 গণঅভ্যুত্থানে কাজে লাগিয়েছে, এবং এই যে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছে, এই স্বাধীন বাংলাদেশকে ত্বরান্বিত করার পেছনে এই মধ্যবিত্তরাই ছিল। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই বলতে পারি না, তিনি কিন্তু সেই নিম্নবিত্ত শ্রেণী এবং সকল শ্রেণীকে একসঙ্গে নিয়ে গেলে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছে এবং স্বাধীনতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে কাজ করেছে। এই ধরুন বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, তারা সবাই কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর ছিল, কিন্তু তারাই আমাদেরকে সামনে নিয়ে গেছে। তাই বলতে চাই যে মধ্যবিত্তরা জেগে উঠলেই জেগে উঠবে আমাদের দেশ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এবার আমরা শুনব বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাদ আরমান নাফিস এর বক্তব্য, এবং তার সময় 4.5 মিনিট। যুদ্ধ অথবা মূল্যস্ফীতি যে কোনো সামাজিক এবং অর্থনৈতিক যেই সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা যেই শ্রেণীটিকে সব থেকে বেশি ধুঁকতে দেখি সমাজে, সেই শ্রেণীর আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ তার নিজের জীবনের সংগ্রামকে চালিয়ে যাওয়ার যে প্রয়াসটাকে, এর উপরে আপনি যখন সমাজের সংহতি প্রধান দায় চাপিয়ে দেন, সেটা কতটুকু যুক্তিসঙ্গত? মানসবতী প্রশ্ন ছুড়ে দিলাম মানসবতী আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। মানসবতী, আমরা বলে যেতে চাচ্ছি যে আত্মকেন্দ্রিকতা বিষয়টা সার্বজনীন, কিন্তু কোন শ্রেণীর আত্মকেন্দ্রিকতা আদতে সমাজের কাঠামোর ক্ষেত্রে, অর্থাৎ সমাজ সংগতির ক্ষেত্রে বেশি বিনাশ সাধন করে, এটি আজকের বিতর্কের মূল বিবেচ্য বিষয়। মানসবতী আমাদের প্রথম আলোচ্য যে বিষয়টি ছিল যে মধ্যবিত্ত সমাজ উৎপাদন ও নেতৃত্বের কেন্দ্রে অবস্থান করে না, সেই জায়গাতে মানসবতী আমরা দুইটি তত্ত্বর বিশ্লেষণ করে যাচ্ছি। প্রথমত মানসবতী, আমরা কার্ল মার্কসের সেই বিখ্যাত উৎপাদন ব্যবস্থাপনা তত্ত্ব মানসবতী ব্যাখ্যা করতে চাই, যেখানে আমরা দেখতে পাই উৎপাদন ব্যবস্থাপনার যেই মালিকানা রয়েছে তা মূলত মানসবতী উচ্চবিত্তের হাতে গচ্ছিত থাকে। মানসবতী আমরা দেখতে পাই যে উৎপাদনের কাঁচামাল, শ্রম নিয়ন্ত্রণ, যন্ত্র মালিকানা থেকে শুরু করে বাজারে যে মূল্য, সব কিছু মানসবতী আদতে উচ্চবিত্তের হাতেই থাকে। সেই জায়গাতে মানসবতী মধ্য এবং নিম্নবিত্ত শ্রেণীর শ্রম বিনিয়োগ এবং ভোগ করা ছাড়া আর কিছুই করার থাকে না। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই মানসবতী নানা উপলক্ষে সমাজে আমরা দেখি কৃত্রিম সংকট তৈরি করে বাজারে মূল্য বৃদ্ধি করে থাকে। মানসবতী এক ধরনের স্বার্থান্বেষী উচ্চবিত্ত শ্রেণী এবং তাদের স্বার্থ হাসিল করে থাকে। সেই প্রেক্ষিতে মানসবতী আমরা যখন উদাহরণ হিসেবে দেখতে পাই যে দিনাজপুরে 1 কেজি শশা বিক্রি হচ্ছে 1 টাকাতে, সেই একই 1 কেজি শশা ঢাকা শহরে বিক্রি হচ্ছে মানসবতী 30 টাকা কেজি দরে। আমরা যখন দেখি আমাদের যখন মিডিয়াগুলোতে দেখতে পাই মানসবতী রমজানে আমাদের পর্যাপ্ত খাবারের যোগান রয়েছে, সেই জায়গাতে আমরা দেখি রমজানে আমাদের খাদ্যদ্রব্যের যে দাম সেটা আকাশচুম্বী পর্যায়ে চলে যায়। মানসবতী এই দায়টা আসলে কার? সরবরাহ শিকলের প্রতিটি প্রান্তে আসলে কারা অবস্থান করছে মানসবতী? অবশ্যই এই উচ্চবিত্ত শ্রেণী। এই উচ্চবিত্ত শ্রেণীর কারসাজি মানসবতী সমাজ সংহতি বিনষ্ট করছে। আমরা এখানে আরেকটি তত্ত্বকে বিশ্লেষণ করে যেতে পারি, যেটি হচ্ছে আয়রন ট্রায়াঙ্গেল অথবা লৌহ ত্রিভুজ তত্ত্ব। সেই তত্ত্ব অনুসারে মানসবতী আমরা দেখতে পাই যে আইন প্রণয়নের ক্ষেত্রে, নীতি প্রণয়নের ক্ষেত্রে মূলত 3টি গোষ্ঠী সবথেকে বেশি ভূমিকা রাখে, যার প্রথমটি হচ্ছে আইন প্রণয়নকারী গোষ্ঠী, দ্বিতীয়টি হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং তৃতীয়টি হচ্ছে কি আমলাতন্ত্রের সদস্যবৃন্দ। এবং এই 3টি শ্রেণীতেই আমরা দেখতে পারি উচ্চবিত্ত শ্রেণীর আধিক্য রয়েছে। সে আমরা যদি মানসবতী লক্ষ্য করুন মানসবতী, আমাদের সুশাসনজন নাগরিক অর্থাৎ সুজনের তথ্য অনুসারে, নির্বাচন হলফনামা অনুসারে বাংলাদেশের যে আইন প্রণয়নকারী গোষ্ঠী রয়েছে তার 90% আইন প্রণেতাই মানসবতী কোটিপতি। আবার যদি আমরা দেখি চাপ সৃষ্টিকারী যে গোষ্ঠী রয়েছে তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে এই উচ্চবিত্ত শ্রেণী। সেই জায়গায় মানসবতী যে উচ্চবিত্ত শ্রেণীর সবথেকে বড় দায় রয়েছে, সবথেকে ক্ষমতা কাঠামোর সবথেকে শক্তিশালী অবস্থানে থাকার কারণে যে উচ্চবিত্ত শ্রেণীর ঐক্য প্রতিষ্ঠার জন্য সবথেকে জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে, সেই
উচ্চবিত্ত শ্রেণী যখন তাদের ক্ষমতা এবং অবস্থানকে ব্যবহার করে সমাজকে যখন ক্ষতিগ্রস্ত করে, সেই জায়গায় আমরা বলতে চাই সে উচ্চবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতায় মূলত সমাজ সংহতিকে বিনষ্ট করছে। মাননীয় সভাপতি, আমরা দেখিয়ে যেতে চাই যে সংখ্যায় কম হইলেও সে উচ্চবিত্ত শ্রেণী আধিপত্য এবং ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে অধিকতর প্রভাবশালী। মাননীয় সভাপতি, আমরা যখন লক্ষ্য করব মাননীয় সভাপতি, তারা যে বলছেন যে মধ্যবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতার বিভিন্ন স্বরূপ তারা উন্মোচিত করেছেন, কিন্তু মাননীয় সভাপতি এই আত্মকেন্দ্রিকতাগুলো কিভাবে সংহতিকে বিনষ্ট করছে তারা দেখিয়ে যেতে পারেননি। মাননীয় সভাপতি, আমরা জানি সামাজিক সংহতিকে যদি আমরা সুসংহত করতে চাই, তাহলে সামাজিক সমস্যাগুলোকে চিহ্নিত করে কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়াস লাগবে। কিন্তু যেখানে আমরা দেখতে পাই মধ্যবিত্ত শ্রেণী সমাজের মূল ধারা থেকে, মূল স্রোত থেকে বিচ্ছিন্ন থেকে মাননীয় সভাপতি তাদের একটি ভিন্ন ধারার সংস্কৃতিতে তারা বসবাস করে, সেই জায়গাতে তারা কেমন করে সংহতি তৈরি করবে, বরং সেই জায়গাতে তাদের দায়টাই মূলত বর্তায়। আমরা দেখি তাদের বাসস্থান গুলশান বরণী অথবা আভিজাত্য এলাকায়, তাদের খাদ্যাভ্যাস, তাদের সংস্কৃতি সবকিছু মাননীয় সভাপতি একটি ভিন্ন ধারার একটি সংস্কৃতিতে তারা বসবাস করছে। সেই জায়গাতে আমরা দেখে যেতে সক্ষম হবে মাননীয় সভাপতি যে তারা যে সমস্যাটাকে চিহ্নিত করেছে তা মূলত আমাদের চিহ্নিত করা সমস্যাটারই একটি উপজাত। সেই জায়গাতে আমরা বলতে পারি উচ্চবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতায়, আত্মমগ্নতাই সমাজ সংহতির প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ সবাইকে। এবার আমরা পক্ষ দলের তৃতীয় বক্তা মিফতাহুল জান্নাত রিফাদের বক্তব্য শুনব। সময় 5 মিনিট। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও মাননীয় সভাপতি আজকে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। শোষণ, উচ্চবিত্তদের শোষণ এবং শ্রমিক শ্রেণী বা মধ্যবিত্তকে শোষণ করার ইতিহাসটি আমরা প্রাচীনকালেও দেখেছি, আমরা মধ্যযুগেও দেখেছি, আমরা বর্তমানেও দেখছি। কিন্তু বিপ্লবের উদাহরণগুলো আমাদের ইতিহাসের পাতায় স্থায়ী হয়েছে। আমরা দেখেছি ফরাসি বিপ্লবের কথা, আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধের কথা, আমরা দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা। যেই জায়গাগুলোতে শোষণের চিত্রগুলো ছিল এবং মধ্যবিত্ত শ্রেণীর মতো একটি বুদ্ধিভিত্তিক শ্রেণী সকলকে সংহত করে নেতৃত্ব দিয়েছিল এবং স্বাধীনতা এবং ন্যায় বিচারের মতো জিনিসগুলো সমাজে প্রতিষ্ঠিত করেছিল, সেই মধ্যবিত্ত কেন আজকে সমাজ সংহতির মূল অন্তরায় হবে না তা আমাদের প্রশ্ন। হেমাঙ্গের সঙ্গীতের মতো আমরা আর গাইতে পারি না আমরা করব জয়, আমরা বড় গলায় বলি আমাকে করতে হবে জয়, আমাকে করতে হবে একটি ক্ষমতার দখল। ঠিক এই ধরনের ক্ষমতার কেন্দ্রবিন্দু, এই ধরনের মন মানসিকতার কেন্দ্রবিন্দুই আজকে আমাদের মধ্যবিত্ত শ্রেণীকে দুর্বল করে তুলেছে। প্রশ্ন আসতে পারে এই মধ্যবিত্ত শ্রেণী কিভাবে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? বিজ্ঞ বিচারক মণ্ডলীয় মাননীয় সভাপতি লক্ষ্য করুন, এই মধ্যবিত্ত সমাজই আপনার শ্রমিক শ্রেণীকে সংহত করেছিল, তাদেরকে নেতৃত্ব দিয়েছিল। এই মধ্যবিত্ত সমাজই আপনার উচ্চবিত্তের শোষণকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদেরকে বলেছিল যে আমরা এই অন্যায়গুলো মানব না। আজকে যদি তাদের উদাহরণ অনুযায়ী উচ্চবিত্তের ভয়ের কাবু হয়ে মধ্যবিত্তরা ঘরে বসে থাকে, তাহলে মুক্তিযুদ্ধের মতো কিংবা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মতো কিংবা ফরাসি বিপ্লবের মতো আন্দোলনে যে ন্যায় বিচারগুলো সমাজের সাম্যের মতো জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়েছিল সেইটি আর কখনো আসবে না। তারা যে দুর্নীতির কথা বললেন, তারা যে উচ্চবিত্তের শোষণের কথা বললেন, এমন অনেক মধ্যবিত্তরা রয়েছেন যারা তাদের অবস্থার পরিবর্তন করে শিক্ষা ধারা উচ্চবিত্ত পর্যায়ে গিয়েছেন, কিন্তু আজকে তারা নিজেরাই সুবিধাবাদী শোষক হয়ে উঠেছেন। কেন? কারণ তাদের চিন্তার মূলে ছিল তাদের আত্মকেন্দ্রিকতা। যখন সেই আত্মকেন্দ্রিকতায় আজকে তাদেরকে সুবিধাবাদী শোষক করে তোলে, উচ্চবিত্ত শ্রেণীতে তাদেরকে শোষক করে তোলে, তখন কেন আমরা বলবো না সমাজের সংহতির প্রধান অন্তরায় মধ্যবিত্তরা নয়? যখন আমরা সমাজের গোড়ার সমস্যাগুলো চিন্তা করি, তখন আমরা দেখি যে দৈনন্দিন জীবনেও মধ্যবিত্তরা আছে কি নীরব দর্শকের ভূমিকা পালন করে। সেদিন যখন বাসে গিয়েছিলাম এবং হয়রানির শিকার হয়েছিলাম, আমার পাশে বসে থাকা মানুষটি আসলে বিসিএস এর প্রস্তুতিমূলক গাইড পড়ছিল। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এই মানুষটি আসলে কোনো সময় ক্ষমতার আসনটি গ্রহণ করবেন, এই মানুষটি কোনো সময় ক্ষমতার আসন গ্রহণ না করলেও সমাজের একটি ভালো জায়গায় যাবেন, কিন্তু সে আমার সাথে তাল মিলিয়ে কোনো কথা বলেনি। এরাই আজকে আমাদের শিক্ষিত তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে। আমরা বলতে চাই যে শিক্ষিত তরুণ সমাজ বরাবরই ইতিহাসের পাতায় মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে। তারা যখন আজকে তাদের বিবেকগুলো বিসর্জন দিয়ে প্রতিবাদের ভাষাগুলোকে উচ্চারণ করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তখন আমাদের সমাজে সংহতি কেন নষ্ট হবে না? আজকে উচ্চবিত্ত শোষণের জায়গাগুলো, দুর্নীতির মতো জায়গাগুলো সব সময় আপনার সমাজে বিন্যস্ত থাকবে, অবস্থান করবে, কিন্তু সেই জায়গাতে আপনার সমাজে প্রতিবাদগুলো কতটুকু সংগঠন হবে সেই জিনিসটি সবসময় নিশ্চিত করতে পারে আপনার মধ্যবিত্ত সমাজ। তাই আমরা বলতে চাই যে আত্মকেন্দ্রিকতার মোহবিশিষ্ট জাল বিচ্ছিন্ন করে জেগে উঠুক মধ্যবিত্তরা, লড়াই করুক, বাঁচুক এবং বাঁচিয়ে রাখুক সমাজ তথা সভ্যতাকে। এবং মাননীয় সভাপতি, এই কারণে মনে করি বিভিন্ন কারণ বিস্তারিত থাকলেও আজকে মধ্যবিত্ত সমাজের আত্মকেন্দ্রিকতায় আমাদের সমাজ সংহতির প্রধান অন্তরায়। ধন্যবাদ। এবার আমরা বিপক্ষ দলের তৃতীয় বক্তা মেহেদী হাসানকে অনুরোধ জানাবো এবং সময় 4.5 মিনিট।
ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকেও। মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কে এই জায়গাটিতে এসে সুস্পষ্ট সমাজে বিপ্লবের যে ক্রেডিটটি ছিল সেই বিপ্লবের পুরো ক্রেডিটটি মধ্যবিত্ত শ্রেণীর, কিন্তু মধ্যবিত্ত শ্রেণী সেই ৭১-এর পরে বিপ্লব ভুলে গিয়েছে, তাদের আত্মকেন্দ্রিকতায় নিমগ্ন হয়ে গিয়েছে। বিতর্কটি এমন একটি পরিস্থিতিতে রয়েছে, কিন্তু আদতে কি তাই ঘটেছে? আমরা কি দেখিনি ৭১-এর পরে ৯০-এর সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন? আমরা কি দেখিনি যে ২০১৩ সালের সেই গণজাগরণ মঞ্চ? আমরা কি দেখিনি মধ্যবিত্ত একত্রিত হয়ে তৈরি করেছিল নিরাপদ সড়ক চাই আন্দোলন? সেই সড়ক আন্দোলনের ফলাফল আদতে কি হয়েছিল মাননীয় সভাপতি? সেটির ফলাফল হিসেবে আমরা পেয়েছিলাম সড়ক আইন ২০১৮ মাননীয় সভাপতি, কিন্তু সে আইনটি সংসদে পাশ হওয়ার পরেও আমরা দেখতে পাই সেটি গেজেট হতে সাধারণ সময় থেকে বেশি সময় নেয়। কারণ এই উচ্চবিত্ত শ্রেণী যারা কিনা এই নীতি প্রণয়নের ক্ষেত্রে চাপ সৃষ্টিকারী শ্রেণী নামে পরিচিত, যেটি আমার দলের দ্বিতীয় বক্তা বলেছেন, তারা সেই আইনটিকে আটকে দিয়েছিল এবং তারই ফলশ্রুতিতে পরবর্তীতে দেখা যায় তাদের চাহিদা মতো সেই আইনটি আবার সংশোধিত হয়ে আবার পুনরায় পাশ করতে হয়। মাননীয় সভাপতি, ৭১-এ মধ্যবিত্ত শ্রেণী যেমন ছিল, মধ্যবিত্তের অবস্থান যেমন ছিল, আজও মধ্যবিত্তের অবস্থান ঠিক তেমনই আছে। ৭১-এর পরবর্তীতে ৮০-তে মধ্যবিত্ত শ্রেণীর অবস্থান যেমন ছিল ঠিক তেমনই আছে, যেমনিভাবে ৬২-তে ছিল, ৫২-তে ছিল, ৬৬-তে ছিল, একই রকম রয়েছে। কিন্তু পরিবর্তনটি কোথায় হয়েছে? পরিবর্তনটি হয়েছে এখানে। ৭১-এ আমরা এমন শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে পাইনি যারা কিনা সমাজের উচ্চবিত্ত শ্রেণীতে থেকে এত বেশি চাপ করতে পেরেছিল। মাননীয় সভাপতি, যে বিপ্লবের কথা বলা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী কেন বিপ্লব করছে না, মাননীয় সভাপতি, বিপ্লব তো কোনো সমস্যা নয়, বিপ্লব তো একটি সমাধান। তাহলে এই যে বিপ্লবের চাহিদা, এই বিপ্লবের চাহিদা সমাজে কারা প্রতিষ্ঠিত করছে মাননীয় সভাপতি? আমরা সেটি দেখিয়ে গিয়েছি একটি গার্মেন্টস কারখানার উদাহরণ দিয়ে, বাজার সিন্ডিকেটের উদাহরণ দিয়ে আমরা স্পষ্ট করে গিয়েছি যে এই যে পুরো সিস্টেমটি, এই সিস্টেম কি আজকে দখল করে নিয়েছে এই উচ্চবিত্ত শ্রেণী, এবং তাদের এই কারণটিতে মাননীয় সভাপতি এই জিনিসটি ঘটছে। তাই তারা যে বিপ্লবের কথাটি বলছেন এটি মধ্যবিত্ত শ্রেণীর অধিকার, তারাও স্বীকার করে নিয়ে অবদান, তারাও সেটি স্বীকার করে নিয়েছেন। এই যে মধ্যবিত্ত শ্রেণীর পারস্পরিক নির্ভরশীলতা, এই নির্ভরশীলতার কারণে সমাজ সংহতির একটি বড় উপজাত হিসেবে মাননীয় সভাপতি এই বিপ্লব বেরিয়ে আসে, যেটি কিনা বলেছিলেন রবার্ট ডি পুটনাম ১৯৯৩ সালে। তিনি বলেছিলেন তার লেখনীতে যে সামাজিক পুঁজি সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সহায়তামূলক সম্পর্কে এমন একটি পর্যায়ে নিয়ে যায় যেটি কিনা সামাজিক নানা অসঙ্গতি ও অপরাধের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। আমরা সেটি দেখেছি মাননীয় সভাপতি, সেটি বাংলাদেশের মাননীয় সভাপতি প্রেক্ষাপট, এবং সেটি বিভিন্ন আন্তর্জাতিক প্রেক্ষাপটেও মাননীয় সভাপতি একই রকমভাবে এসেছে মাননীয় সভাপতি। আজকে তারা সর্বশেষ যেটি বললেন, তৃতীয় বক্তা এসে বললেন সুপারভাইজার কেন শ্রমিকের টাকাটি আন্দোলনে দিয়ে বা তাদেরকে নিয়ে, তাদের শ্রমিকদের আন্দোলনের নেতৃত্ব দিয়ে আদায় না করে কেন নিজেরটা নিয়েই চলে গিয়েছেন। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, সুপারভাইজার আত্মকেন্দ্রিক ছিলেন বিধায় তিনি তার নিজের জায়গাটি নিয়ে চলে গিয়েছেন, কিন্তু তার এই আত্মকেন্দ্রিকতা এই সমস্যাটি কি সৃষ্টি করেছিল? না, এই সমস্যাটি সৃষ্টি তার আত্মকেন্দ্রিকতা করেনি, বরঞ্চ ওই যে গার্মেন্টস মালিক যিনি ছিলেন, যিনি কিনা এই সমস্যাটি সৃষ্টি করেছিলেন, তার আত্মকেন্দ্রিকতা সমাজে আজকে অন্তরায় সৃষ্টি করেছে মাননীয় সভাপতি। আজকে আমরা সেটিই বলছি। প্রধানতম অন্তরায় যদি আপনি চিন্তা করেন, প্রভাবগত জায়গা থেকে, সমাজের উৎপাদন যন্ত্রসমূহের দখলের জায়গা থেকে আমরা দেখিয়েছি কার্ল মার্কসের সেই বিখ্যাত মোড অফ প্রোডাকশনের থিওরি দিয়ে আমরা ব্যাখ্যা করেছি যে ফোর্সেস অফ প্রোডাকশন যেটিকে আমরা বলি, সেটি দখল করে আছে উচ্চবিত্ত শ্রেণী, শ্রমিক শ্রেণীকে শোষণ করে যাচ্ছে, এবং এই শোষণ সর্বজনীন ছিলেন, এবং এটিও সত্য। এই শোষণ সার্বজনীন থাকার কারণেই মাননীয় সভাপতি মধ্যবিত্ত বারবার বিপ্লবের ডাক দিতে হয়েছিল ইতিহাসে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে এমন কোনো বিপ্লব নেই, বিপ্লবের চাহিদা নেই যে বিপ্লব করে আমাকে সমাধান করতে হবে। তাই বর্তমানে মধ্যবিত্ত শ্রেণী আর মাথাচাড়া দিয়ে ওঠে না, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর এই আত্মকেন্দ্রিকতাই কিন্তু এই বিপ্লবকে ডাক দেয় মাননীয় সভাপতি। এই জায়গাটিতে আজকের বিতর্কে তারা যেই ফ্যালাসিটিতে এসে দাঁড় করানোর চেষ্টা করেছেন, সেই ফ্যালাসিতে আমাদের স্পষ্ট কথা যে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সৃষ্টির পেছনে উচ্চবিত্ত শ্রেণীর দায়, আর সমস্যাগুলো সমাধান না করার কারণে মধ্যবিত্ত শ্রেণীর দায়। আর যেহেতু সমস্যা সৃষ্টিটা বেশি গুরুত্বপূর্ণ, তাই সেটিই প্রধানতম অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এখন আমরা যুক্তি খণ্ডন পর্বে যাব এবং প্রতি দল থেকে একজন যুক্তি খণ্ডন করবেন। আমি প্রথমেই পক্ষ দলের মিফতাহুল জান্নাত রিফাতকে অনুরোধ করব যুক্তি খণ্ডন করতে। সময় 3 মিনিট। মাননীয় সভাপতি, জীবাণুর আক্রমণ করার কথা ছিল, করেছে, কিন্তু ঔষধ কাজ করছে না, এই দায়ও কি জীবাণুর?
প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষের কাছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আজকের পুরো বিতর্কতে তারা হচ্ছে যখন উচ্চবিত্তের আত্মকেন্দ্রিকতা নিয়ে কথা বলে তখন তাদের পুরো বক্তব্যে এই আত্মকেন্দ্রিকতা কীভাবে সমাজ সংহতির প্রধান অন্তরায়, সমাজ সংহতিকে প্রভাবিত করছে সেটি প্রমাণ করে যাওয়া, যেটি তাদের বক্তব্য থেকে উঠে আসেনি। তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করে যে উচ্চবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতাটা কীরকম, কিন্তু মাননীয় সভাপতি মনে রাখতে হবে উচ্চবিত্ত শ্রেণীর এই চিত্রকে আত্মকেন্দ্রিকতা বলে না, বলে শোষকদের শোষণ। এবং উচ্চবিত্তের এই আত্মকেন্দ্রিকতা যদি আমাদের সমাজে প্রভাব বিস্তার করেও রাখে, আমরা নিজেদের সামাজিক সচেতনতা বলুন, রাজনৈতিক সচেতনতা বলুন কিংবা সাংস্কৃতিক সচেতনতা বলুন, সেই জায়গা থেকে আমরা সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। অর্থাৎ আমাদের বিতর্কটি আজকে পক্ষের বিতর্কটি ছিল বেশিরভাগ সময়ে আজকে একটি আশাবাদী সমাজ পরিবর্তনের কথা বলার জায়গা থেকে, আজকে কিভাবে আমরা সমাধান খুঁজে পেতে পারি সেই জায়গা থেকে, কিন্তু তারা তাদের বক্তব্যটি করেছে সমস্যাগুলোর জায়গা থেকে। আজকে সমস্যার সৃষ্টি কোথা থেকে? আমরা মনে করি সমস্যা নিয়ে যতই আমরা কথা বলি না কেন সেই জিনিসগুলো আমাদের সমাজে কখনো ফলপ্রসূ হয়ে ওঠে না, বরঞ্চ তখনই সেই জিনিসগুলো ফলপ্রসূ হয়ে ওঠে যখন আমরা চিন্তা করি যে না, আমার এই পরিবর্তনের হাল ধরে পরিবর্তন আনতে কোন শ্রেণীর সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে এবং তারা আসলে সেই ভূমিকাটি পালন করছে কিনা। একজন উচ্চবিত্ত কখনোই জন্ম থেকে উচ্চবিত্ত হয়ে থাকে না, খুব কম সংখ্যক উচ্চবিত্তরা হয়তো বা একটি উন্নয়নশীল রাষ্ট্রে সেরকম হতে পারে। ঠিক সেই জায়গা থেকে আমরা চিন্তা করতে হবে যে তাহলে একটা উন্নয়নশীল রাষ্ট্রে যেই মধ্যবিত্ত শ্রেণী থেকে আজকে তারা উন্নত হয়ে উচ্চবিত্ত হচ্ছে এবং শোষক হচ্ছে, তাদের সেই শোষণের চিন্তা ভাবনাটি, মানসিকতাটি আসলে কোন মনস্তত্ত্ব থেকে গঠিত হলো, সেটি তাদের আত্মকেন্দ্রিকতা থেকে গঠিত হয়েছে। আমরা আপনাকে উদাহরণ থেকে দেখিয়ে গিয়েছি, আমরা আপনাকে তথ্য থেকে দেখিয়ে গিয়েছি কিভাবে এই আত্মকেন্দ্রিকতাগুলো এই সংহতির সমস্যাগুলো সৃষ্টি করে এবং কিভাবে এই আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে আসলে আমরা এই সমস্যাগুলোর সমাধান খুঁজতে পারি। কিন্তু মাননীয় সভাপতি ঠিক সেই জায়গা থেকে তারা আজকে একটি ধ্রুব সত্য নিয়ে বিতর্ক করে বিতর্কটি জেতার চেষ্টা করেন এবং বিতর্কটি নিজেদের দিকে খুব সহজ করার চেষ্টা করেন। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী লক্ষ্য করুন, তারা যখন আমাদেরকে বলে যে মধ্যবিত্তের পিঠ থেকে না পর্যন্ত তারা কেন বিপ্লব করবে, এখানেই তো প্রশ্নটির উত্তর। আমার গলায় চাকু না ধরা পর্যন্ত আমি কেনই বা সমাজের কথা বলবো, আমি কেনই বা জাতির কথা বলবো? এইরকম চিন্তা যখন আমার মনে বীজ বেঁধে থাকে তখন আমি সেই সমাজের উন্নতিটা কিভাবে আশা করতে পারি? আমি সেই সমাজে অসাম্প্রদায়িকতা, আমি সেই সমাজের সম্প্রীতি, আমি সেই সমাজের জাতীয় এবং সামাজিক স্বার্থের কথা কিভাবে চিন্তা করতে পারি? মধ্যবিত্তের শ্রেণীর ভূমিকাকে কখনোই নগণ্য করে দেখার নয়। আজকে বড় বড় শিল্পপতিরা, উচ্চবিত্তরাও বরঞ্চ এদের কাছে জিম্মি, কারণ শিল্পপতিদের শিল্পের ভোক্তা কারা? এই মধ্যবিত্তরা। আজকে এই মধ্যবিত্তদেরকে কোনো জায়গা থেকে আপনি দুর্বল করে দেখাতে পারবেন না এবং শুধুমাত্র অন্যায়ের আপোষ করার জন্য এই জায়গাগুলোকে আজকে ন্যায্য বলতে পারবেন না। ধন্যবাদ। যুক্তিখণ্ডন পর্বে বিপক্ষ দলের মেহেদী হাসান এখন যুক্তিখণ্ডন করবে, সময় 3.5 মিনিট। মাননীয় সভাপতি, শেষ থেকে শুরু করছি। দেখুন, দেয়ালে পিঠ ঠেকা না পর্যন্ত মধ্যবিত্তের কেন আন্দোলনটি করতে হবে না? দেখুন, আমরা প্রথমেই বলেছি আত্মকেন্দ্রিকতা সার্বজনীন, সবাই আত্মকেন্দ্রিক, পৃথিবীতে প্রতিটা মানুষ আত্মকেন্দ্রিক। ততক্ষণ পর্যন্ত এই আত্মকেন্দ্রিকতার বিরোধিতা আমি করি না যতক্ষণ পর্যন্ত না আপনার আত্মকেন্দ্রিকতা আরেকজনের জন্য বাধার সৃষ্টি না করছে। ঠিক তেমনি মধ্যবিত্তের এই বিপ্লব না করার পেছনে তারা যে জায়গাটিতে বলেছেন দেয়ালে পিঠ ঠেকা না পর্যন্ত মধ্যবিত্ত কেন বিপ্লব করছে না, তাহলে আমারও সমান প্রশ্ন, সমাজের নিম্নবিত্ত কিংবা উচ্চবিত্ত তারা কেন বিপ্লবটি করছে না? সমাজে যারা একটি ছোট মান সম্মান নিয়ে বেঁচে আছে, সেই মধ্যবিত্ত শ্রেণী, যার হারাবার অনেক ভয়, তার কিছু নেই তারপরও হারাবার ভয়, সেই লোকটিকে কেন এসে আজকে এই বিপ্লবের দায়টি নিতে হবে? মাননীয় সভাপতি, কোন দৈব বলে আপনারা উচ্চবিত্ত শ্রেণী, যার অনেক সম্পদ আছে, ক্ষমতা আছে, তাকে দায়মুক্তি দিয়ে দিচ্ছেন? কোন দৈব বলে আপনি নিম্নবিত্ত শ্রেণীকে দায়মুক্তি দিয়ে দিচ্ছেন, যার হারাবার কিছু নেই, সে এখন রাস্তায় দাঁড়ালেই পারে? কারণ মাননীয় সভাপতি, এই যে জায়গাটি, এটি আদতে বাস্তব। দেয়ালে পিঠ ঠেকা পর্যন্ত বিপ্লবের আশা করা সমীচীন নয় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এরপরে তারা যে জায়গাটিতে বললেন যে উচ্চবিত্ত যে এই শোষক উচ্চবিত্ত, এটির আদতে সৃষ্টিত হয়েছে মধ্যবিত্ত শ্রেণী থেকেই। তাহলে দায়টি কার? মধ্যবিত্ত শ্রেণীর। লক্ষ্য করুন, মধ্যবিত্ত শ্রেণী কোথা থেকে তৈরি হয়েছে? নিম্নবিত্ত শ্রেণী। এই নিম্নবিত্ত শ্রেণীর যদি তাহলে মধ্যবিত্তের যে দায়টা, এটা নিম্নবিত্ত শ্রেণীর কাছে যে পৌঁছাবে, অর্থাৎ সমাজে একটি সাইকেল, ভিসুভিয়াস সাইকেল বা দুষ্টচক্র চলতে থাকবে। এ আরেকজনকে দায় দেবে, আরেকজনকে দায় দেবে, এভাবে চলবে। সমাধান কিন্তু তারা যে সমাধানের আলেখ্য করছেন, সেই সমাধানটি আসবে না। শোষকদের শোষণকে তারা আত্মকেন্দ্রিকতা বলতে রাজি নন। দেখুন মাননীয় সভাপতি, একজন উচ্চবিত্ত শ্রেণীর লোক কেন শোষণ করে? তার একটি গাড়ি আছে, আরো 2টি গাড়ি লাগবে, তার 3টি গাড়ি আছে, আরো 4টি গাড়ি লাগবে, অর্থাৎ তার আরো লাগবে। কার জন্য লাগবে? ব্যক্তি নিজের জন্যই তো, তার পরিবারের জন্যই তো। এটাই তো আত্মকেন্দ্রিকতা। অর্থাৎ তারা পক্ষান্তরে শোষণের নাম করে স্বীকার করে গিয়েছেন যে এই লোকটি আজীবন শোষণ করে গিয়েছে, এই লোকটি আজীবন আত্মকেন্দ্রিক ছিল, কিন্তু তারা একটি জায়গায় না, সেটি হচ্ছে
আপনি সমাজে একটি স্টেরিওটাইপ সেট করে নিয়েছেন যে আপনি শোষণ করেই যাবেন, আপনার শোষণের বিরুদ্ধে সমাধান করার জন্য আপনি কেন করছেন না, আপনি কেন বিপ্লব করছেন না, তার জন্য আপনার দায়। অর্থাৎ বিচার মানি কিন্তু তালগাছটি আমার, এমনটি হতে পারে না মাননীয় সভাপতি। সবশেষ মাননীয় সভাপতি তারা যে জায়গাটিতে দেখাচ্ছেন যে চাকরির প্রতি ঝোঁক মধ্যবিত্তের থাকে। দেখুন, চিন্তা করুন, একজন সরকারি চাকরি কতটুকু ক্ষতি করতে পারে সমাজের, আর একজন বড় বড় বিজনেস গ্রুপের মালিকরা ঠিক কতটুকু ক্ষতি করতে পারে সমাজের। এটা কিন্তু স্পষ্ট। আমরা এমনও দেখেছি একজন সিটিং মন্ত্রী, একটি মন্ত্রণালয় তিনি মিটিং করছেন, সেই জায়গায় একজন মাননীয় সভাপতি, সেই জায়গায় একজন প্রখ্যাত শিল্পপতি সেই মন্ত্রীকে থ্রেট করেছেন। এই বিষয়গুলো তো আমরা পূর্ববর্তী সময় দেখিনি। যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা তাদের কাছে নিরাপদ নয়, সেই জায়গায় মধ্যবিত্ত নিরাপদ থাকার প্রশ্নই আসে না মাননীয় সভাপতি। তাই এই জায়গাগুলোতে তাদের এই জায়গাটি চলে না। মাননীয় সভাপতি, আপনি যুদ্ধে আক্রান্ত হয়েছেন, আপনি সড়ক দুর্ঘটনায় নিপতিত হয়েছেন, এখন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, ডাক্তার কাছে যেতে যেতে রুগী মারা গিয়েছে। এখন যদি সড়ক দুর্ঘটনা যে কারণ তাকে আপনি দোষী না করে ডাক্তারকে দোষী করেন, তাহলে কি হবে? বিষয়টি খুবই হাস্যকর হবে। ঠিক তেমনি জীবাণুই হচ্ছে রোগের কারণ, ঔষধের কাজ না করা এটি জীবাণু দমন করতে না পারার কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমরা উভয় পক্ষের বক্তব্য শুনলাম। এবারে বিচারক প্যানেল থেকে প্রত্যেক দলকে একটি করে প্রশ্ন করবেন সম্মানিত বিচারক অধ্যাপক সালমা আক্তার মিশন। পক্ষদল একটি যুক্তি দিয়েছিলেন যে ঐতিহাসিকভাবে মধ্যবিত্তরা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, বর্তমানে কেন মধ্যবিত্তরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে? সেকালের মধ্যবিত্ত আর একালের মধ্যবিত্তের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, এটি বোঝাটা খুবই জরুরি। পূর্বে মধ্যবিত্তরা যেহেতু তারা নতুন নতুন শিক্ষিত হচ্ছে, তারা তাদের শিক্ষা বা বুদ্ধির যে বিকাশটি রয়েছে, তাদের সাংস্কৃতিক বা রাজনৈতিক যে সচেতনতা রয়েছে, এটাকে সমাজ পরিবর্তনে অর্থাৎ সেই বুদ্ধির বিকাশটাকে কাজে লাগানোর জন্য তারা নিজে থেকে একটা দায়ভার নিত। আমরা যখন ফরাসি বিপ্লবের কথা দেখি, তখন এই যে রাজা ষোড়শ লুইয়ের যে পতনটা ঘটেছিল, তখন আমরা দেখলাম যে সেই সমাজে যে এনলাইটমেন্টের মতো বা রেনেসার মতো যে ধারণাগুলো ছিল, সেগুলো তো আসলে এই যে বুদ্ধিভিত্তিক বিকাশের যে জায়গাগুলো, অর্থাৎ বুদ্ধির যে একটা ইন্টিগ্রিটি বা সম্মান, এই যে ইন্টেলেকচুয়াল একটা জায়গার যে সম্মান, এগুলোকে তারা অনেক বেশি মূল্য দিত। কিন্তু বর্তমানের মধ্যবিত্ত সমাজের চিন্তাভাবনাটা একটু পাল্টে গেছে। তারা চিন্তা করে কিভাবে অন্যায়ের সাথে বা সুবিধাবাদীদের সাথে আপোষ করে সুবিধা নেওয়ার জায়গায় যাওয়া যায়। আজকে তারা চিন্তা করে যে তারা আসলে সুবিধাবাদী বা অন্যায়ের সাথে আপোষ করে একটা সুবিধা নিতে পারবে নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্য। আমরা ফেসবুক কিংবা আমাদের চিন্তাভাবনা হয়েছে অনেকগুলো মেকি কিংবা লোক দেখানো, কিংবা আমরা আসলে অনেক অসুস্থ প্রতিযোগিতার মধ্যে নেমেছি। আমরা এটাও দেখছি যে আসলে অন্যায়ের সাথে আপোষ করলে খুব সহজেই আমরা সুবিধার একটা জায়গায় যেতে পারি। সুতরাং এই ধরনের মন মানসিকতাগুলো আমাদেরকে আসলে অনেক বেশি আত্মকেন্দ্রিক করে দিচ্ছে এবং সমাজ বা জাতীয় স্বার্থ নিয়ে না ভাবার জন্য অনুৎসাহিত করছে। ধন্যবাদ। বিপক্ষ দলের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা বলেছেন যে উচ্চবিত্তরাই হচ্ছে অন্তরায়, আত্মকেন্দ্রিকতা এবং শোষণ দুটো শব্দ আপনারা ব্যবহার করেছেন। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে উচ্চবিত্তদের এই সামাজিক সংহতি তৈরিতে যে প্রতিবন্ধকতা তৈরি করছে, সেখানে সামাজিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কী? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং মাননীয় সভাপতি। দেখুন, সামাজিক প্রতিষ্ঠানগুলো এই সমাজ সংহতিতে উচ্চবিত্তকে কীভাবে মোকাবেলা করতে পারতো, তাদের সামনে কীভাবে দাঁড়াতে পারতো। আগে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে আমরা চিহ্নিত করে নিই। সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পরিবার সবার প্রথম, তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, তারপর আমাদের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এইগুলো। এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা তাকাই, আদতে কী হয়? পরিবারের যখন বিশ্ব বাবা দিবস আসে, তখন দেখি সবাই বলে আমার বাবা পৃথিবীর সবচেয়ে সৎ, সবচেয়ে শ্রেষ্ঠ বাবা। অর্থাৎ পরিবার প্রতিষ্ঠানটি এখানে অকেজো হয়ে পড়ল। কারণ দিন শেষে ছেলেকে তার বাবার কাছে পকেট মানি চাইতেই হবে, কিন্তু ছেলে একবারও ভাবে না যে এই যে পকেট মানিটি আসছে আমার বাবা কিভাবে আনছে। এবার আসি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে। আমরা প্রতিনিয়তই দেখতে পাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি নিয়ে নানা রকমের অসন্তোষ, নানা রকমের ঝুঁকি ঝামেলা। এই ঝামেলা তো আগে ছিল না। কেন তৈরি হয়েছে? কারণ এলাকার সবচেয়ে অর্থবিত্তশালী সম্পদশালী লোকটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি যে হয়েছেন, সামাজিক যে জায়গাগুলো রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিবার, সবগুলো জায়গায় তারা আমাদেরকে এমন আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে যে এই যে সামাজিক প্রতিষ্ঠানগুলোর যে আলাদা একটি সত্তা রয়েছে, আলাদা একটি দাবি রয়েছে, আলাদা একটি ধরন রয়েছে, সেটি বিলীন হয়ে যাওয়ার পথে। এই জায়গাটিতে মধ্যবিত্ত শ্রেণীর কোনো কিছুরই করার থাকে না, কারণ তার সেই বৃত্ত নাই, তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠানকে চালিয়ে নেবেন, তার সেই বৃত্ত নেই, সে মসজিদের মা মন্দিরের উন্নয়ন কাজ করবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত দর্শক মণ্ডলী।
আমরা এখন দুটি গুরুত্বপূর্ণ বিতর্ক দলের অত্যন্ত মেধাবী প্রতিযোগীদের যুক্তি উপস্থাপন, যুক্তি খণ্ডন এবং প্রশ্নোত্তর শুনলাম। আজকের যে বিষয় অত্যন্ত চমৎকার একটি বিষয়, মধ্যবিত্ত শ্রেণীর আত্মকেন্দ্রিকতাই সমাজ সংহতির প্রধান অন্তরায়। মধ্যবিত্তর সংজ্ঞা চমৎকারভাবে আপনারা দিয়েছেন এবং সেকাল একাল নিয়ে কথা বলেছেন। আপনাদের প্রত্যাশা এবং হতাশা প্রতিফলিত হয়েছে এবং কারণ খোঁজারও চেষ্টা করেছেন দুই পক্ষ মিলে, কিন্তু দুই পক্ষই এক জায়গায় এক যে সমাজ সংহতির প্রয়োজন রয়েছে, সেখানে কিন্তু আপনারা চমৎকারভাবে এক। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী উপরিকাঠামোর ভেতরে এই বইতে চমৎকারভাবে এই মধ্যবিত্তের অতীত, বর্তমান এবং ভবিষ্যতে কি হবে সেই ধারার বর্ণনা দিয়েছেন। একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে বিশ্বায়ন। গ্লোবালাইজেশনের ফলে মিডল ক্লাস বা মধ্যবিত্তের চরিত্র বিশ্বব্যাপী পরিবর্তিত এবং কিছু বিষয়ে শিরোধার্য। সেটি হচ্ছে এক এক দশক যেভাবে গেছে, পরের দশক বা শতাব্দী সেভাবে যাবে তা কিন্তু নয়। এটি মাথায় রাখার ব্যাপার। জার্মান পণ্ডিত গোয়েন্ডার ফ্রাঙ্ক ট্রিকল ডাউন থিওরি দিয়েছেন। ট্রিকল ডাউন থিওরি হলো উচ্চবিত্ত বা সমাজের উচ্চ পর্যায় থেকে প্রযুক্তি, চিন্তা, প্রকল্প, বিদ্যা, তথ্য সব নিচের দিকে আসে এবং উপরিকাঠামো ভোগ করার পরেই কেবল পরের কাঠামোতে সেটি প্রেরণ করে। এটি স্বতঃসিদ্ধ, কিন্তু বিশ্বায়নের ফলে অনেক বিষয় পরিবর্তিত হচ্ছে। এলডিসি দেশগুলোতে একসময় জোরে সোরে চেষ্টা হয়েছিল 3 শতক আগে উন্নয়নের মাজলোর একটি তত্ত্ব নিয়ে। আপনারা জানেন কেউ কেউ বেসিক নিডস থিওরি, সেটি কিন্তু এখনও ইউনিভার্সাল, এখনও সত্য যে মানুষ বিত্ত নির্বিশেষে প্রথমে তার বেসিক নিডস বা মৌলিক চাহিদা পূরণ করে, মৌলিক চাহিদা পূরণ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে যায়, সেখানে নিরাপত্তা বিষয়ক নিডসগুলো পূরণ করে, তৃতীয় পর্যায়ে গিয়ে লাভ বা বিলঙ্গিংনেসের দাবিগুলো পূরণ করে। যেখানে আপনারা কাজ করেছেন, কথা বলেছেন, আত্মকেন্দ্রিকতাই। এই বিলঙ্গিংনেসের অর্থটা যখন নিজের জন্য বেশি হয় তখন তো আত্মকেন্দ্রিক বলছেন। আত্মকেন্দ্রিক হওয়ার আলটিমেট একটি অর্থ হচ্ছে সমাজে সবার জন্য স্বার্থপর হওয়া, মানে সবার স্বার্থকে মনে রাখলেই আমার স্বার্থ সমুন্নত থাকবে, সেখানে আমাদের যেতে হবে। এবং সমাজ সংহতির মূল উপজীব্য এবং বিষয় হচ্ছে সেটা। আপনারা চমৎকারভাবে বিষয়গুলো তুলে এনেছেন। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত কখনো কখনো ভ্রান্তিতে পড়ে কোনো কোনো পর্যায়ে সমাজের, এবং সেটির মূল্য পরিশোধ করতে হয় বিত্ত নির্বিশেষে গোটা সমাজকে। মজার বিষয় হচ্ছে আপনারা বিপ্লবে আগ্রহী বা পরিবর্তন চান। উন্নয়ন বহুমাত্রিক বিষয় আপনারা আলোচনায় এনেছেন। উন্নয়নের প্রথম কথা হলো পরিবর্তন, দ্বিতীয় বিষয়টি হলো ইতিবাচক পরিবর্তন, তৃতীয় বিষয় হলো ভারসাম্যপূর্ণ পরিবর্তন। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সকলভাবে যে প্রগতি, ইতিবাচক পরিবর্তন, সেটি উন্নয়ন। উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত, সম্পদ কিংবা যে কোনো লোভেই তাড়িত হোক, যতই আত্মকেন্দ্রিক হোক, সামষ্টিক লক্ষ্য অর্জিত না হলে তিনিও ক্ষতিগ্রস্ত হবেন বা তারাও ক্ষতিগ্রস্ত হবেন, সেটি মনে রাখতে হবে। আমি অত্যন্ত আশাবাদী আপনারা যারা বিপ্লব নিয়ে চিন্তিত, পরিবর্তন নিয়ে চিন্তিত, জীবনমান, মানবাধিকার, উন্নত জীবন, উন্নত সমাজ, উন্নত বিশ্ব নিয়ে ভাবছেন, যদি বিন্দুমাত্র হতাশা থাকে তাহলে সুকান্তকে স্মরণ করতে বলবো। প্রতিজ্ঞা হওয়া উচিত প্রত্যেকের সুকান্তের সেই কথা, সূর্য তোমায় আজ এখানে ডাকি, দুর্বল মন দুর্বলতার কায়া, আমি যে পুরনো অচল দিঘির জল, আমার এ বুকে জ্বালাও প্রতিচ্ছায়া। আপনারা যারা প্রতিযোগী ছিলেন, মেধাবী, বিতার্কিক, তাদের উদ্দেশ্যে রবিকথার আরেকটি কথা বলে শেষ করব। ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। দর্শক, আমরা মোটামুটিভাবে একটা গৃহযুদ্ধ উপভোগ করলাম। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ভিন্ন হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করলো আজকের এই বিতর্ক প্রতিযোগিতায়। অত্যন্ত প্রাণবন্ত একটি বিতর্ক আমরা সবাই দেখেছি। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ ইতোমধ্যে তাদের স্ব রায় ব্যালটের মাধ্যমে প্রদান করেছে। আমরা কিছুক্ষণের মধ্যে ফলাফল জানব। আমি ব্যালটগুলো সংগ্রহ করে নিচ্ছি। উপস্থিত সবার মতো আপনারাও নিশ্চয়ই ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আমার হাতে রয়েছে ফলাফল। সবুজ ব্যালটের মাধ্যমে জানতে পারবো আজকে বিজয়ী দল কারা হতে যাচ্ছে, এবং লাল ব্যালটের মাধ্যমে জানতে পারবো আজকে সেরা বিতার্কিক কে হতে যাচ্ছে। আমার প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আজকে বিজয়ী দল হিসেবে নির্বাচিত দল
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, একটি ব্যালট আমরা দেখেছি, সংখ্যাগরিষ্ঠ ব্যালট যে দলের পক্ষে যাবে সে দল হবে বিজয়ী। দ্বিতীয় ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে যেই দলটির নাম আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আজকের বিষয়ের পক্ষে থাকা দল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজয়ী দল, কিন্তু তারপরেও নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় ব্যালটটিও খুলে দেখছি এবং তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে মনোনীত যেই দলটির নাম আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আজকের বিষয়ের বিপক্ষে থাকা দল হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ 2-1 ব্যালটের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি আজকে বিজয়ী দল হয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, এবারে আমরা দেখব সেরা বিতার্কিক কে হতে যাচ্ছে। আমার প্রথম লাল ব্যালট অনুযায়ী আজকে শ্রেষ্ঠ বিতার্কিক যিনি হয়েছেন তার নাম হচ্ছে মেহেদি হাসান। দ্বিতীয় লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন পক্ষ দলের প্রথম বিতার্কিক ইফা আশারিরা। দর্শক, দুটো লাল ব্যালটেই ভিন্ন ভিন্ন নাম আমি দেখতে পেয়েছি। এবারে দেখা যাক তৃতীয় ব্যালটটি নির্ধারণ করে দিতে পারে কিনা কে হতে যাচ্ছেন সেরা বিতার্কিক, অথবা এমনও হতে পারে এই ব্যালটেও অন্য একটি নাম আমরা দেখতে পারি। তৃতীয় লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক মিফতাহুল জান্নাত রিফাত। দর্শক, 3টি ব্যালটে আমরা ভিন্ন ভিন্ন নাম পেয়েছি, তার মানে হচ্ছে আমরা আজকের এই প্রতিযোগিতায় 3 জন শ্রেষ্ঠ বিতার্কিককে দেখতে পাচ্ছি। অনেক অনেক অভিনন্দন আপনাদের 3 জনকেই। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা দেখছিলেন জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের পর্ব। আমরা আমাদের বিতর্ক আয়োজনের মাধ্যমে আপনাদেরকে বিনোদন প্রদানের পাশাপাশি জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই। আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।